গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছি এর ৭ম পর্ব। যমুনা, আজ তোমার গানের স্কুলে যেতে হবে না। সে কি, আজ যে আমাদের নতুন গান শেখাবে? শেখাক, আমি তোমাকে রেকর্ড কিনে দেব। দেখ, আজি বহিছে বসন্ত পবন, এই গানটার বুঝি রেকর্ড আছে? না থাক, ওটা এমন কিছু শক্ত গান নয়, তুমি পরের দিন শিখে নিও। আপনিও গানটা জানেন? না, জানি না, কিন্তু তোমার সঙ্গে যে আমার এখন কথা বলতে খুব ইচ্ছে করছে। তুমি বুঝি এখনো ক্লাস পালাতে শেখোনি? শিখব না কেন? এই তো কদিন আগে কলেজে আমরা ৩-৪ জন ক্লাস থেকে কেটে পড়ে সিনেমা দেখে এলুম। একা একা সিনেমা দেখতে গিয়েছিলে? তোমার সাহস তো কম নয়। আহা, সিনেমা দেখতে আবার সাহস লাগে নাকি? তাছাড়া আমরা তো ৪ জন ছিলুম। আচ্ছা, এসো তো, ওই বাসটায় উঠে পড়ি। এখানে দাঁড়ালে তোমার গানের ক্লাসের মেয়েরা দেখে ফেলবে, তাহলে আমার লজ্জা করবে। কেন? আপনার লজ্জা করবে কেন? তাহলে ওরা ভাববে এই বুড়ো লোকটা তোমাকে ক্লাসে যেতে দিচ্ছে না। আপনি বুঝি বুড়ো? ইস, তোমার সঙ্গে তুলনা করলে তো বুড়োই। চলো, বাস এসে গেছে। কোথায় যাব? চলো না। যমুনাকে প্রথমে খানিকটা অস্পষ্ট মনে হয়, কেননা ও বেশ হনহন করে গানের স্কুলে প্রায় ছুটে যাচ্ছিল। এমন সময় আমি ওকে থামিয়েছি। আমার রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য ছিল না। আমার কথায় ও ঠিক খুশি হয়েছে কিনা এখনো বুঝতে পারছি না। বাসের ভিড়ের মধ্যে পাদানিতে আমি ওর পিছনে দাঁড়িয়ে। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলুম ওর ঘাড়ের কাছে একটুও ময়লা নেই। মেয়েদের যত বয়স বাড়ে ততই ঘাড়ের কাছে ময়লা জমে। এমনকি ওর কানের ফুটোটাও কি চমৎকার, কচি শশার মতন তরতাজা। ওখানে একটু ময়লা নেই নিশ্চিত। খানিকটা দূর যেতে না যেতেই আমি আলতোভাবে ওর গা ছুঁয়ে বললাম, চলো নেমে পড়ি। জলের ওপরের ময়লা সরাবার মতন ২ হাত দিয়ে ভিড় সরাতে লাগলুম ওর জন্য। নেমেই যমুনা প্রশ্ন করল, টিকিট কাটলেন না? আমি বললুম, না, একদিন বাসে আমি ৫ টাকার নোট দিয়েছিলাম। কন্ডাক্টর বলেছিল খুচরো নেই, একটু পরে দিচ্ছি। ২ আঙুলের ফাঁকের নোটটা গুজে রেখেছিল, তারপর আমি আর চাইতে ভুলে গেলুম। লোকটাও আর আমাকে দিল না, এমন পাজি। সেই জন্য আমি ঠিক করেছি আর ২০ দিন বাসের টিকিট কাটব না। যমুনা ফুরফুর করে হাসতে লাগল। হালকা শরীরেই হাসি মানায়। যাদের ভারী চেহারা তাদের হাসির মধ্যে কিরকম হাতুড়ি পেটা শব্দ। আমি জিজ্ঞেস করলুম, যমুনা, ক্লাস পালিয়ে আসার জন্যে তোমার মন খারাপ লাগছে না তো? তোমার ভালো লাগছে আমার সঙ্গে যেতে? ভুরু কুচকে যমুনা একটু চিন্তিত ভঙ্গি করল। তারপর ফট করে আলো জ্বালার মতো উদ্ভাসিত মুখে বলল, খুব ভালো লাগছে। একটা ক্লাসের কি হবে? আজ একটা সূর্যমুখী রঙা শাড়ি পরেছে। নতুন শাড়ি পরতে শিখেই আধুনিক কায়দা জানা হয়ে গেছে দেখছি। ব্লাউজ ও চটির রঙও হলদে। বলতে যাচ্ছিলুম যে হলুদ শাড়িতে তোমাকে খুব মানায়, কিন্তু তখনই মনে পড়ল আগের দিন লাল রঙা শাড়িতেও তো ওকে অসম্ভব মানিয়েছিল। একরকমের চাবি আছে নাকি যাতে সব রকমের তালা খোলা যায়, সেই রকমই এক একজনের শরীরও সব রঙকে জয় করতে পারে। যমুনার সেই শরীর, অবশ্য শুধু শরীর নয়, মনের মধ্যেও একটা সব তালা খোলার মতন চাবি থাকা দরকার। মনের মধ্যে গ্লানি থাকলে সব রঙের সম্মুখীন হওয়া যায় না। সুতরাং আমি বললুম, রোজ রোজ এক একটা নতুন শাড়ি পরে আসো, তোমার অনেক জামা কাপড় বুঝি? যমুনা বলল, এইটা এটা তো দিদির কাপড়। আমি দিদির সব শাড়ি পরি। মেয়েদের খুব মজা না, শাড়ি তো আর ছোট বড় হয় না, একজনেরটা আরেকজন পরতে পারে। ছেলেদের জামা প্যান্ট তো তা হয় না। দিদি তোমাকে সব কাপড় পরতে দেয়? দিদি তোমাকে খুব ভালোবাসে বুঝি? দেবে না কেন? দিদির তো বেশি দরকারই লাগে না। দিদিকে তো মা আজকাল বেরোতে দেন না বেশি। বেরোতে দেন না কেন? যমুনা একটু গম্ভীর হয়ে বলল, কি জানি, বাবা রাগ করেন। তোমার দিদির বিয়ে হচ্ছে না কেন এখনো? দিদির যে কারোকে পছন্দ হয় না, দিদি নিজেই কতবার ঠিক করল, আবার নিজেই ভেঙে দিল। তোমাকে একা একা বেরোতে দেয়? হুম, আমার মা কিচ্ছু বলেন না, কিন্তু আমায় কেউ বেড়াতে নিয়ে যায় না। আমাদের ক্লাসের শেফালি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কত ঘুরে বেড়ায়, এবার আমিও গিয়ে ওকে বলবো। আমি ধমকে সরে বললুম, আমি তোমার বয়ফ্রেন্ড বুঝি? খুব বাজে বাজে কথা শিখেছ। যমুনা হাসতে হাসতে বলল, বয়ফ্রেন্ড থাকা খারাপ? আপনি কিছু জানেন না, আমারও বয়ফ্রেন্ড আছে, তপনদা। তপনদা কি?
ডিভিশনাল কমিশনার সেনগুপ্তর ছেলে, খুব ভালো, কিন্তু খালি খেলাধুলা নিয়ে ব্যস্ত। যাগে, তুমি আমার সামনে আর তপনদার নাম বলো না। নাম বলবো না কেন? কি দরকার? যখন তপনদার সঙ্গে থাকবে তপনদার কথা, এখন আমার সঙ্গে রয়েছ তো। কেন নাম বলবো না কেন? বলুন না। তোমার মুখে অন্য কোনো ছেলের নাম শুনতে আমার ভালো লাগবে না, কারণ আমি তোমায় ভালোবাসি কি না। ক্যাথিড্রালের পাশে নির্জন রাস্তায় থমকে দাঁড়িয়ে যমুনা আমার মুখের দিকে তাকালো। চোখের মধ্যে একটা অসহায়তা ফুটে উঠল। মেয়ে তো, ভালোবাসার ব্যাপারে বুঝুক আর না বুঝুক, ছেলেবেলা থেকেই ভালোবাসা কথাটা শোনার জন্য প্রস্তুত থাকে। শুনলে চিনতে পারে। একবার যেন শরীরটা দুলে উঠল ওর। চোখের পাতা দুটো যেন ভারী হয়ে উঠে পলক ফেলল। স্বাভাবিকভাবে পলক উঠতে যেটুকু সময় লাগে তার চেয়ে একটু বেশি সময় পরে চোখ খুলে ম্লান কণ্ঠে যমুনা বলল, আপনি আমায় ভালোবাসেন? সত্যি? কি করে ভালোবাসলেন? আমি সর্বক্ষণ যমুনার চোখের দিকে তাকিয়েছিলাম। বললাম, এমনি। আসলে সেই বিয়েবাড়িতে সিঁড়ির ওপর তোমায় দাঁড়িয়ে থাকতে দেখেই আমি তোমাকে ভালোবেসেছি। এতদিন কথা আমার মনে ছিল না, তাই জীবনের অনেক কিছু নষ্ট হয়ে গেল, এখন মনে পড়েছে। আপনি আমার সঙ্গে কথাই বললেন না, কিছু না, এমনি এমনি ভালোবাসা হয় বুঝি? বেশি কথা বলা হলে তারপর আর ভালোবাসার কথা বলা যায় না, আমি জানি, তাই আগেই বলে নিলাম, এরপর অনেক কথা বলবো। সুনীলদা, আপনি আমাকে খুব ছেলে মানুষ ভাবছেন না? আমি মোটেই তত ছেলে মানুষ নই। আমার বোঝার মতন বয়স হয়েছে। আমার বয়স, তোমার বয়স 15.5 বছর। যা, আমার 17 বছর বয়স। এখন 17 বছর 3 মাস চলছে আসলে। তা হতেই পারে না। তোমার 17 হলে আমার 34 হতে হয়, কিন্তু আমার যে 31। এ আবার কি কথা? এর কোনো মানে হয় না। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। মোটেই ঠাট্টা করছি না। তোমার হাতটা দাও তো। তোমার হাত খুব গরম, পাখির বাসার মতন গরম। আমি জানতুম। কি জানতেন? জানতুম তোমার হাত ঘাম ভেজা হবে না, এইরকম গরম হবে আর থরথর করে কাঁপবে। যমুনার মুখখানা উদ্ভ্রান্ত হয়ে গেল। মুখের মধ্যে অসংখ্য পলাতক ছবি। লাল রঙের গানের খাতাটা এমন আলতো করে ধরে আছে যেন এখনই পড়ে যাবে। আমি ওকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে একটা পাথরের বেদিতে বসালাম। আমার ইচ্ছে ছিল ওকে ওপরে বসিয়ে আমি ওর পায়ের কাছে মাটিতে বসি। এসব বাড়াবাড়ি। এইটুকু একটা কচি মেয়েকে নিয়ে বেশি বেশি আদিক্ষেতা। কিন্তু আমি যমুনার সঙ্গে তো অসম্ভব রকমের বাড়াবাড়ি করতে চাই। যেদিন ওকে প্রথম চুমু খাব, সেদিন প্রকাশ্যে চৌরঙ্গিতে রাস্তার মাঝখানে সমস্ত ট্রাফিক থামিয়ে আকাশের তলায় যমুনাকে চুমু খাব। কিন্তু আপাতত আমার তেমন মনের জোর নেই, কেননা চকিতে চোখ ঘুরিয়ে আমাকে আশেপাশের ভ্রাম্যমাণ মানুষদের একবার দেখে নিতেই হল। আমি ওর পাশে একটু দূরত্ব রেখে বসলুম, যাতে ওর সঙ্গে আমার গায়ের ছোঁয়া না লাগে। এই বালিকাটি এখন চুপ করে আছে, হয়তো ওর হৃৎস্পন্দন দ্রুত। আমি আমার গোটানো জামার হাত সম্পূর্ণ খুলে বোতাম আটকালাম। গলার কাছের বোতামটাও লাগিয়ে নিলাম। এইভাবেই তো বিচারকের সামনে বসতে হয়। এবার থেকে কোনো মন্দিরে ঢুকলেও আমি এইরকমভাবে যাব। বললাম, যমুনা, তোমার অবাক লাগছে? যমুনা পুরো দু চোখে তাকিয়ে বিষণ্নভাবে বলল, আমায় সত্যিই ভালোবাসেন? আপনি সত্যি কথা বলছেন তো? এবার থেকে সব সত্যি কথা বলবো। জানো, সেদিন তোমায় বলেছিলাম তোমাকে দেখে আমি বাস থেকে নেমে পড়েছি। ও কথা মিথ্যে বলেছিলাম। আসলে তোমার সঙ্গে দেখা করার জন্যই আমি ওখানে দাঁড়িয়েছিলাম। সত্যি? সেদিন বলেননি কেন? মাঝে মাঝে ভুল হয়ে যায়। সবাই তো মিথ্যে কথাই বলতে শিখিয়েছে আমাকে। তুমি মিথ্যে কথা বলতে শিখো না। দু একটা মিথ্যে কথা বললে কিছু হয় না। সবসময় সত্যি কথা বলা কিরকম যেন বিচ্ছিরি। যমুনাকে হাসতে দেখে আপনি আমার ঠোঁটে হাসি এলো। আমি বললুম, এই তো হাসি পড়ছে। তোমাকে একটু গম্ভীর হতে দেখে আমার খারাপ লাগছিল। তুমি একটু গম্ভীর থেকো না। হাসাহাসি করার জন্যই তো ভালোবাসা। আপনি সত্যিই আমাকে ভালোবাসবেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসব। কিন্তু তোমার এখন আমাকে ভালোবাসার দরকার নেই। তুমি তো ছেলে মানুষ। তুমি আস্তে আস্তে ভালোবাসা শিখে নিও। আপনি আবার আমাকে ছেলে মানুষ বলছেন? আচ্ছা আচ্ছা, তুমি ছেলে মানুষ নও, কিন্তু তোমার এখন ভালোবাসার দরকার নেই। তোমার মুখে ভালোবাসা কথাটা এখন পাকা পাকা শোনাবে। কেন, আমি বুঝি পারি না? আপনি একাই পারেন। ও কথা এখন থাক, এর উত্তর তোমায় পরে বলবো। তুমি একটা গুনগুন করে গান করো তো।
আমি একটা সিগারেট ধরাতেই যমুনা চোখ বুজে ধোঁয়ার গন্ধ নিল। শিশুর মতন পা দোলাতে দোলাতে বলল, আমাকে একটা সিগারেট দিন তো। আমি বললুম, না, তোমাকে সিগারেট খেতে হবে না, আমার সিগারেট খুব কড়া। ঠোঁট উল্টে অবজ্ঞার ভঙ্গিতেও বলল, ও সিগারেট আমি অনেক খেয়েছি, 14 বছর বয়স থেকে সিগারেট খাচ্ছি আমি। চোখ গরম করে আমি বললুম, খুব ডেপো মেয়ে হয়েছ দেখছি, কার সঙ্গে সিগারেট খাও? কলেজের মেয়েদের সঙ্গে। বাড়িতেও তো বাবার প্যাকেট থেকে চুরি করে দিদি আর আমি খাই। বাবার কিছু মনে থাকে না, দিন না একটা। লোকে দেখলে কি ভাববে? দেখুক গে, বয়ে গেল। আবছা অন্ধকারের মধ্যে আমি ওকে সিগারেট ধরিয়ে দিলাম। বেশ পাকা ভঙ্গিতে জোরে টানতে গিয়ে দুবার খক খক করে কাশল। তারপর চোখের জল সমেত হাসি মুখে বলল, আমি কিন্তু কখনো কাশি না, বিশ্বাস করুন, আজ হঠাৎ। আমি বললুম, বুঝেছি, এই দেখো, এইভাবে ছাই ঝাড়তে হয়, বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে তলায় টুসকি মারো। ও বলল, বাবার এক বন্ধু আছেন, তার ছাই ঝাড়ার সময় প্রত্যেকবার চটাস চটাস করে টুসকির শব্দ হয়। যমুনার একটা হাত প্রায় আমার উরুর উপর। আমি খুব সূক্ষ্মভাবে একটু দূরে সরে গেলাম। না, ওর শরীরের সঙ্গে আমার শরীরের ছোঁয়া লাগা উচিত নয়। শরীর বড় সহজে শরীরকে কাছে টানে, আমি অনেক দেখেছি। আর না। কয়েকবার সিগারেটে টান দিতেই আমার একটা কথা মনে পড়ল। আমি বললাম, জানো, তোমার সঙ্গে যেদিন আমার প্রথম গানের স্কুলের সামনে দেখা হয়, সেদিন তুমি বলেছিলে আমি জোরে জোরে কথা বলছি। তুমি জিজ্ঞেস করেছিলে আমার চোখ লাল কেন, মনে আছে? সেদিনও আমি মিথ্যে কথা বলেছিলাম, আসলে সেদিন আমি মদ খেয়েছিলাম। একটু বিচলিত না হয়ে বলল, আপনি মদ খান বুঝি? কেন খান? আমি বললুম, কি জানি, ঠিক জানি না। সঙ্গে সঙ্গে কিছু না ভেবেই আবার বললুম, তোমার বাবা মদ খান না? গম্ভীর হয়ে গিয়ে যমুনা বলল, একটুও না, বাবা ভীষণ মদ খাওয়া অপছন্দ করেন। দিদির এক বন্ধু অলোকেন্দুদা, তিনি মদ খান শুনে বাবা ওর সঙ্গে দিদিকে মিশতে বারণ করেছিলেন। তুমিও তাহলে আমার সঙ্গে মিশবে না? অকারণেই যমুনা হেসে উঠল সশব্দে, তারপর বলল, সেদিন আমি একটু বুঝতে পারিনি তো। সেদিন কিন্তু আপনার কথা শুনতে খুব ভালো লাগছিল। আপনি প্রত্যেকটা কথা মন থেকে বলছিলেন। রাস্তায় অনেকের সঙ্গে দেখা হলে যে বলে, কি কেমন আছো, কিরকম ভাষা ভাষা ভাবে যেন বলে, আপনারটা সেরকম ছিল না। একটু বুঝতে পারিনি তো যে আপনি মদ খেয়েছেন। আমি হাসতে হাসতে বললুম, খুকুমণি, তুমি কি করে বুঝবে? আবার খুকুমণি বলছেন? আচ্ছা, খুকুমণি নয়, তোমায় আমি বুলবুলি বলবো। মুখ বন্ধ রেখে নাক দিয়ে জোরে নিঃশ্বাস ফেললে এক ধরনের হাসি হয়। সেই রকম হাসি শুনিয়ে যমুনা বলল, বুলবুলি? যা। যমুনা ওর কাঁধ আমার শরীরে লাগিয়েছে। এবার ইচ্ছে করে একটু চাপ দিল। ওই উষ্ণ কচি শরীর আমার এত কাছাকাছি আসা সাংঘাতিক, আমার পক্ষে, ওর পক্ষেও। আমার লোভ যদি চড়াত করে একবার জেগে ওঠে, আমি তাহলে হয়তো একটু নুন মাখিয়ে এক গ্লাস জল দিয়ে ওর সমস্ত শরীরটা এক গ্রাসে গিলে খেয়ে ফেলব। ওর পক্ষেও বিপদ। ও জানে না ওর শরীরের কথা। তাপ বিকিরণ করতে করতে সম্পূর্ণ অচেতনভাবেই ওর ওই বারুদ শরীর নিজেকে ধ্বংস করার জন্য হঠাৎ মেতে উঠবে। না, শরীরের খেলা বড় সহজ, আমি অনেক দেখেছি। এই মেয়েটিকে আমার স্পেয়ার করা দরকার। জুতোর ফিতে বাঁধার ছলে নিচু হতে গিয়ে আমি একটু দূরে সরে গেলাম। সেরকম মুখ নিচু অবস্থাতেই জিজ্ঞেস করলাম, যমুনা, আমার সঙ্গে বসে থাকতে তোমার ভালো লাগছে? হুম, খুব। এখানে রোজ আসব। না, তা হয় না, তোমার বাড়িতে জানতে পারলে বকুনি দেবে। শোনো যমুনা, আমি মদ খাই শুনে তোমার খারাপ লাগলো না আমাকে? জানো, আমি আরও অনেক খারাপ কাজ করেছি, কিংবা অনেক খারাপ ব্যাপারের মধ্যে ইচ্ছে করে নিজেকে জড়িয়ে ফেলেছি। কিন্তু তা সত্ত্বেও মনে হয় আমি মানুষ হিসেবে ভালো আছি, বা ক্রমশ ভালো হয়ে উঠছি। ঠিক বুঝতে পারি না। তোমাকে সব বলছি, তুমি শুনে দেখো তো, এরপর আমাকে তোমার খারাপ মনে হয় কিনা। কি খারাপ কাজ করেছেন? কারুকে মেরেছেন? আমি ভাবতে লাগলুম কখনো কারুকে মেরেছে কিনা, মনে পড়ে না। অনেককেই মারতে চেয়েছি, অনেককেই মারতে পারতুম বা খুন করা উচিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। যুক্তির কথা ভেবে আটকে গেছে। যুক্তির কথা উঠলে আর মারা যায় না। মানুষকে মারার সত্যি তো কোনো যুক্তি নেই। কারুকে মারতে গেলে সেও উল্টো মারতে আসে যে, এও এক মুশকিল। আমি আত্মরক্ষার জন্যই সতর্ক ছিলুম। হঠাৎ আমার রবির কথা মনে পড়ল। রবির মুখটা ভেসে উঠতেই মনটা ভারী হয়ে গেল। আমি বললুম, জানো, রবি বলে আমার এক বন্ধু ছিল, মরে গেছে। বোধহয় তার মৃত্যুর জন্য আমিই দায়ী। যমুনা ব্যাকুল হয়ে উঠে বলল, না না। আমি বললাম, শোনো ঘটনাটা।
সেদিনকার সন্ধেবেলার প্রতিটি টুকরো আমার চোখের সামনে ভেসে উঠল। ২ বছর আগের সেই সন্ধে, আমার বিরক্ত মুখ, রবির একঘেয়ে অনুনয়, বারবার আমার হাত জড়িয়ে ধরা। রবি আমায় বলেছিল, আমায় ফেলে যাচ্ছিস? আচ্ছা, একদিনে শোধ নিব। আমি ধাক্কা মেরে রবিকে দূরে সরিয়ে দিয়েছিলাম। রবি আমার কলেজের বন্ধু ছিল। কলেজের পড়া অবশ্য রবি শেষ করেনি। তার মধ্যেই রবি অধপাতে যেতে শুরু করে। হ্যাঁ, রবিও অধপাতে গিয়েছিল, আমি যাইনি। রবির সঙ্গে আমার মদের দোকানে ও নানান পাড়ায় দেখা হয়ে যেত। তবু নিজেকে আমি কখনো রবির সমান ভাবিনি। রবির চোখে মুখে একটা চোরের ছাপ পড়েছিল। রবির হাতে কোথা থেকে অসৎ টাকা আসতে শুরু করে। পড়াশুনো ছেড়ে রবির চোখে কালো চশমা ওঠে। চেহারা সুন্দর ছিল রবির, কিন্তু কয়েক মাস বাদে বাদেই যখন ওকে দেখতে পেতাম ওর চোখের কোণে ভাঁজ পড়ে যাচ্ছে। অসৎ টাকা সহ্য করার শক্তি সবার থাকে না, একটা গ্লানির ভারে নিচের দিকে নামতে থাকেই। রবির সেই অবস্থা হয়েছিল। দু একজন লোক থাকে যাদের সঙ্গে কোনো দরকার নেই, বন্ধুত্ব নেই, দেখা হলে খুশি হই না, তবু মাঝে মাঝে তাদের সঙ্গে দেখা হয়। রবির সঙ্গেও সেই রকম দেখা হতো। রবি আমাকে বোঝাবার চেষ্টা করত, ও একটা গোপন সিঁড়ি আবিষ্কার করে ফেলেছে, ধাপে ধাপে ক্রমশ চূড়ায় উঠে যাবে। কিসের চূড়ায় তা কে জানে। একদিন মৌলালির মোড়ে সেই রকম দেখা। আমি তখন মেসে থাকি। রবির মুখখানা শুকনো অপ্রস্তুত। আমাকে বলল, তুই কোথায় থাকিস রে? আমি হাত দিয়ে মেসটা দেখিয়ে দিলুম। রবি হঠাৎ কোটের পকেট থেকে একটা খাম বার করে বলল, এটা তোর কাছে রাখত, এতে ২,০০০ টাকা আছে, আমি পরে নিয়ে যাব, রেখে দে প্লিজ। আমি বিরক্তভাবে সরে গিয়ে বললুম, না, ওসব টাকা ফাঁকা আমি রাখতে পারব না। রবি কাঁচুমাচু মুখে বলল, একটু উপকার কর প্লিজ, আমি এক জায়গায় যাচ্ছি, সেখানে হয় টাকাটা খরচ হয়ে যাবে, না হয় কেড়ে নেবে, প্লিজ। আমি বললুম, সেখানে না গেলেই নয়, কিংবা বাড়িতে টাকা রেখে যা। রবি ব্যস্ত হয়ে বলল, তার সময় নেই, তুই আমার পুরনো বন্ধু, আমার এইটুকু উপকার কর ভাই। আমি রুক্ষভাবে বললুম, আমি মোটেই তোর বন্ধু নই, তুই তোর নিজের কাজে পার্টির লোকদের কাছে যা। রবি আমার হাতে খামটা গুজে দিয়ে ঝট করে রাস্তা পার হয়ে গেল। আমি মেসে ফিরে ব্রজেশ্বরদাকে বললুম, ব্রজেশ্বরদা, দেখুন তো কি কাণ্ড, এমন রাগ হচ্ছে আমার রবির ওপর। ব্রজেশ্বরদা বললেন, খামটা খুলে প্রথমে গুনে দেখো সত্যি ২,০০০ টাকা আছে কিনা, তারপর ভালো করে দেখে নাও ওগুলো জাল নোট কিনা। যদি না হয় তাহলে এসো, দুজনে মিলে টাকাটা খরচ করে ফেলা যাক। আমি হতভম্ব হয়ে বললুম, খরচ করে ফেলব কি এত টাকা? ব্রজেশ্বরদা বললেন, তাছাড়া কি করবে, ওসব বুড়ো খৈগোবিন্দায় নম করাই ভালো। ওই টাকাকে ওর উপার্জন করা টাকা ভেবেছ? উপার্জনের টাকা লোকে নিজের হাতে রাখতে ভয় পায় না। আমি বললুম, এটা তো আমারও উপার্জন করা টাকা নয়, এটা ছুঁতেই বিচ্ছিরি লাগছে। ঠিক আছে, যদি খরচ করতে চান আপনি নিন। খামটা আমি ব্রজেশ্বরদার দিকে ছুঁড়ে দিয়েছিলাম। ব্রজেশ্বরদার শিউরে উঠে বলেছিল, না না না, আমাকে দিও না, আমি ওর মধ্যে নেই, তুমি খরচ করলে আমি তার ভাগ নিতে পারি। যাই হোক, সেই টাকা খরচ করা হয়নি। ২ দিন পর রবি এলো। আমার সামনেই খাম থেকে টাকাগুলো গুনে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে রইল আমার দিকে। ওর ধারণা ছিল অন্তত ৫০ কি ১০০ টাকা ওর থেকে আমি খরচ করে ফেলবই। সেজন্যও প্রস্তুত ছিল। করিনি যখন, তখন আমি নাকি একটা মহাপুরুষ। শুনে আমার গা জ্বলে গেল। আমি কড়া গলায় বললুম, দেখ রবি, এরপর আবার কোনোদিন আমার সঙ্গে এরকম কাণ্ড করতে এলে মুশকিল হবে বলে দিচ্ছি। তুই খবরদার আমার কাছে আর কখনো আসবি না। রবি বিচলিত হল না, বলল, তুই এই পেনটা রাখ, তোকে এমনিতেই দিলাম, আসল জার্মানির জিনিস। আমি বললাম, চাই না, আমার পেন আছে। ও বলল, রাখ না, একটা উপহার। আমি পেনটা নিয়ে জানলার কাছে দাঁড়িয়ে তিক্ত স্বরে জিজ্ঞেস করলুম, ফেলে দেব রাস্তায়? এই নে তোর জিনিস, যা ভাগ এখান থেকে। কিন্তু রবির সঙ্গে এরপরেও হঠাৎ দেখা হলেই ও সাগ্রহে এগিয়ে আসে, সঙ্গে বন্ধু থাকলে আলাপ করিয়ে দেয়, কোথাও বসে পানাহার করার জন্য টানাটানি করে। রবিকে দেখলেই আমার বিরক্ত লাগে। এরকম অবস্থা। একদিন রবির সঙ্গে পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টে আমার দেখা হলো। রবি তখন টং মাতাল। সেদিন আমার মনটা খুব খারাপ ছিল। সেদিন সন্ধ্যাবেলা অনেকক্ষণ মনীষাদের বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে থেকেও মনীষার দেখা পাইনি। মনীষা দুর্বোধ্যের মতো আমাকে ক্রমশ বিমর্ষ করে তুলেছিল। আমি আমার বন্ধু-বান্ধবদের খুঁজতে গিয়েছিলাম, তারা কেউ ছিল না, কিন্তু রবিকে দেখতে পেলাম। রবিকে দেখেই আমি সরে পড়ার চেষ্টায় ছিলাম, কিন্তু ও আমাকে দেখতে পেট টলতে টলতে ছুটে এলো, জড়িয়ে ধরে বলল, আয়, আজ তোকে আমাদের সঙ্গে খেতে হবে, চল আলাপ করিয়ে দিচ্ছি। এই ৩ জন আমার বন্ধু, জাহাজের ক্লিয়ারিং এজেন্ট, মস্ত লোক।
আমি বললুম, না, আমি একজনকে খুঁজতে এসেছিলাম, চলে যাব। রবি আমার হাত ধরে টানাটানি করতে লাগল। আয় না, ওরা ভালো লোক। তোর যদি কখনো বিলিতি ঘড়ি কিংবা ট্রানজিস্টার দরকার হয় বলিস, ওদের কাছ থেকে। আয় না। আমি গলার স্বরটা একটু নরম করে বললুম, তোকে আর খেতে হবে না। তোর যা অবস্থা, এবার বাড়ি যা। রবি চোখ পাকিয়ে বলল, চোপ, আজ তোকে পেয়েছি। আজ বিরাট পার্টি হবে। কতখানি বল, তোর যা মন চায়, বুঝলি? তোর যা মন চায় খুলে বল, সব দেখে, বুঝলি? আজ মাইরি। ধৈর্য রেখে আমি তবু বললাম, বাড়ি যা না, ভালো কথা বলছি। রবি আমার হাত জড়িয়ে ধরে বলল, তুই আমার বাড়ি পৌঁছে দিবি? আমি একা আজ যেতে পারবো না। আমার পকেটে অনেক টাকা, ও শালাদের আমি বিশ্বাস করি না। অনেক টাকা। মাইরি, তুই আমায় আজ দেখিস, তোর পায়ে ধরছি। কিছুতেই এড়াতে না পেরে আমি ওদের টেবিলে গিয়ে বসেছিলাম। ওর বন্ধু তিনজনই সব মধ্যবয়স্ক, পরনে দামি পোশাক, কিন্তু কিরকম যেন নিষ্ঠুর মুখ। যখন নীরব থাকে তখন চোয়ালগুলো শক্ত দেখায়। এরকম শক্ত মানুষ আমি অনেক দেখেছি। এদের আমার পছন্দ হয় না। আমি এক গ্লাস খেয়ে উঠে পড়ার চেষ্টা করলুম, কেননা ওদের কথাবার্তা সম্পূর্ণ অন্য জাতের। যখন জাহাজ কথাটার উচ্চারণ করে তখন যেন জাহাজের সম্পূর্ণ ছবি ওদের মনে ভাসে না, জাহাজের একটা অংশের কথা ওদের চোখে ভাসে শুধু। রবি আমার হাত ধরে বলল, বস না, মাইরি, আজ ফোয়ারা ছোটাব। যাবি না, আমাকে তুই বাড়ি পৌঁছে দিবি। রবি পকেট থেকে এক তারা নোট বার করে আবার অর্ডার দিল, কিন্তু সেদিন আমার নিজস্ব মন খারাপ ছিল। মনীষার কথা ভেবে বারবার বুকের ভেতরটা অপমানিত দুঃখে মুচড়ে উঠছিল। এখানে আমার একটু মন বসছিল না। আমি বাথরুমে যাবার নাম করে পালাবার চেষ্টা করলুম, কিন্তু আমার প্রতি রবির সেদিন সম্পূর্ণ নজর। দরজার কাছে গিয়ে আমাকে আবার ধরল। এমন টলছিল যে দোকানের সবাই হাসছে। রবির চোখ মুখ টকটকে লাল, কপালের পাশে শিরা ফুলে উঠছে, পাগলের মতন বিড়বিড় করছে। ওর এখানে থাকতেও ভয় করছে, অথচ যেতে চায় না। বলল, তুই পৌঁছে দিবি, ওদের হাতে ফেলে যাচ্ছিস, ওরা ডেঞ্জারাস। একসঙ্গে যাব। মাইরি, আজ তোতে আমাকে একসঙ্গে। আয় না, কিছুই তো খাসনি, আয় না, আজ প্রচুর খাবো তোর সঙ্গে। বাড়ি পৌঁছে দিবি তো? আমি রুক্ষভাবে বললুম, যাবি তো এখন চল, আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। রবি যেতে চায় না, আমাকেও ধরে রাখতে চায়। ওই লোকগুলোকে বিপজ্জনক মনে করেও কেন ও ওদের সঙ্গে বসে থাকতে চায় কে জানে। আমি বললুম, তোর যা ইচ্ছে কর, আমি আর বসব না। রবি তবু আমাকে শক্ত আঙুলে ধরে রইল। ধৈর্য শেষ হয়, আমি রবিকে এক ঝটকায় সরিয়ে দিলাম। টলি গিয়ে পড়তে পড়তে দেয়াল ধরে ঘোলাটে চোখে বলল, তুই আমাকে ঠেলে দিলি? আচ্ছা শালা, দেখে নেব একদিন। আমায় ফেলে যাচ্ছিস, যা, একদিনের শোধ নেব। জানো যমুনা, তার ২-৩ দিন পর আমি আবার সেই দোকানটায় গেছি। রবির সেই ৩ জন বন্ধু বলেছিল। একজন আমায় বলল, আপনার বন্ধু রবির খবর শুনেছেন? আমি জিজ্ঞেস করলুম, কি খবর? একজন চোখ বুজে হাতের তালু উল্টে দেখাল। আমি জিজ্ঞেস করলুম, কি? একজন বলল, রবি মারা গেছে। শুনে প্রথমটায় আমার কিছুই মনে হয়নি। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলুম, কি করে? সেই লোকটা বলল, সেদিন একেবারে পেঁচি মাতাল হয়ে গিয়েছিল। আমরা বাড়ি পৌঁছে দিতে চেয়েছিলুম। বিশ্বাস করল না। দৌড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা। একেবারে ঘিলুফিলু বেরিয়ে ফর্দা ফাই, পকেট ভর্তি টাকা নিয়ে শখদে চলেছে। শুনে সত্যি কথা বলছি তোমায়, প্রথমে আমার মনে হয়েছিল, যাক, বাঁচা গেছে, একটা পাপ চুকেছে। তাকিয়ে দেখি লোক তিনটের চিবুক সেদিন কঠিন নয়, খুব মসৃণ। তিনজনেই মাথা নিচু করে আছে। ওদের টেবিলে একটা খালি চেয়ার। মনে হলো যেন রবির ছায়ামূর্তি সেখানে বসে আছে। আমি ওখান থেকে চলে এলুম। তখন আমার কিছু মনে হয়নি। অন্য টেবিলে বসে অন্য গল্প করছিলুম। একটু বাদে বাথরুমে গিয়ে দেখি, মানে পেচ্ছাপখানার দেয়ালে পেন্সিল দিয়ে বড় বড় করে লেখা, রবি আর নাই। ওর বন্ধুবান্ধবদের কেউ পেন্সিল দিয়ে লিখেছে। আমার হঠাৎ যখন চোখে পড়ল রবি আর নাই আঁকাবাঁকা অক্ষরে লেখা, আমার বুকের মধ্যে ধড়াস করে উঠল। আর একটু হলে আমি মাথা ঘুরে পড়ে যেতুম। হঠাৎ করে মনে হল আমিই দায়ী। আমি যদি সেদিন রবিকে বাড়ি পৌঁছে দিতুম, তাহলে বোধহয় ও মরত না, কিংবা ও এরকমভাবেই মরত একদিন না একদিন। কিন্তু সেই দিনটা তো অন্তত বাঁচতে পারত। আমি ইচ্ছে করলেই ওকে একটা দিন বেশি বাঁচিয়ে রাখতে পারতুম ঠিকই, কিন্তু সেদিন যে আমার ইচ্ছে হয়নি, এজন্য আমি দায়ী। জানো, রবির কথা ভাবলেই আমার বিষম কষ্ট হয়। এ কথা আমি কারুকে বলিনি, কিন্তু মনে হয় এজন্য আমাকে একদিন শাস্তি পেতে হবে। কিন্তু দোষ করলেও
আমি না জেনে করেছি। ও সেদিন বোধহয় বুঝতে পেরেছিল মৃত্যুর কথা, সেই জন্য আমাকে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু আমি ওকে আশ্রয় দিইনি, আমি ওকে সাহায্য করিনি, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছিলাম। এত কষ্ট হয় ভাবলে। যমুনা দুহাত দিয়ে আমার কাঁধ জড়িয়ে ধরে বলল, ও কি, আপনি ওরকম করছেন কেন? থাক, আর বলতে হবে না। আমি ওর দিকে ফিরে বললাম, বলো, আমার দোষ? না, আসল দোষ মনীষার। মনীষা আমার মন খারাপ করে দিয়েছিল বলেই তো সেদিন আমি অন্য মানুষের কথা ভাবতে পারিনি। যমুনা চুপ করে রইল। আমি আবার বললাম, বলো, কার দোষ? যমুনা কাঁপা গলায় বলল, জানি না, আমি কি করে জানব? ওর গলার আওয়াজ শুনে আমার কিরকম যেন মনে হলো। অন্ধকারে আমি এক আঙুলে ওর চিবুকটা তুলে ধরলাম। কলাগাছের একেবারে ডকায় যে পাতাটা থাকে, সেই পাতার মতন নরম পবিত্র মুখ যমুনার। সেই মুখে দুফোঁটা শিশিরের মতন চোখের জল। আমি সচকিত হয়ে উঠে বললুম, তুমি কাঁদছ? না তো। আপনি এমনভাবে বলছিলেন, আমার খুব কষ্ট হচ্ছিল লোকটার জন্য। আরে ধ্যাত, এসো, আমি তোমার মুখটা মুছে দিই। না থাক, তুমি তোমার মুখটা মুছে নাও ভালো করে। রবির জন্য আমি এখনো কাঁদিনি। কাঁদতে তো ভুলেই গেছি বলা যায়। রবির জন্য যমুনাকে কাঁদতে দেখে আমার বুকটা অনেকটা হালকা হয়ে গেল। রবির মৃত্যু একেবারে অবহেলিত রইল না। রবি আরেক দিনের জন্য বেঁচে গেল। রবির জন্য আমার কষ্টটা মিলিয়ে গিয়ে যমুনার জন্যই কষ্ট হল। কেন আমি এই শিশুটিকে কাঁদালাম? কিংবা কান্নায় বোধহয় কোনো কষ্ট নেই, সুখী আসলে। মুখ মুছে যমুনা বলল, সুনীলদা, আপনি আর ওখানে কখনো যাবেন না। কোথায়? ওই দোকানটায়। না, আর কখনো যাইনি, যাবও না। চলো, এবার উঠে পড়ি। এবার তোমার বাড়ি ফেরা উচিত। উঠে নিঃশব্দে কয়েক পা এগুবার পর যমুনা জিজ্ঞেস করল, মনীষাকে? আমি বললুম, ও একটা মেয়ে, ভারী পাজি। ওর কথা তোমায় পরে বলবো। বলতে বলতেই দুরদার করে বৃষ্টি এসে গেল বড় বড় ফোঁটায়। তখন আমরা ফাঁকা মাঠের মধ্যে। বললুম, ছুটতে পারবে? এসো। যমুনা হরিণীর মতন তরতর করে ছুটতে লাগল। গানের খাতাটা ছিটকে পড়ে গেল হাত থেকে। আমি সেটা কুড়িয়ে নিয়ে দুজনে হাত ধরাধরি করে দৌড়াতে দৌড়াতে এসে একটা গাছের নিচে দাঁড়ালাম। বেশি ভিজিনি। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বললাম, তোমাকে বাড়িতে বকুনি দেবে আজ। যমুনা কিন্তু বেশ মজা পেয়েছে। একটু আগেই কান্নার মুখ সরিয়ে ফেলে হাসিতে শরীর ছটফট করছে। আমার খুব কাজ ঘেঁষে দাঁড়াতে চায়, অজান্তেই নিশ্চিত। ওকে বুঝতে না দিয়ে আমি সরে যেতে লাগলুম। যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎই বৃষ্টি চলে গেল। গাছতলা থেকে একটু এগিয়ে যেতেই কয়েকটা চোঙা প্যান্ট পরা ছেলে আমাদের দিকে একটা কুৎসিত মন্তব্য করল। আমি আর চোখে দেখে নিলুম। ওরা কদাকার ৫-৬ জন। না শোনার ভান করে এগিয়ে যাচ্ছিলাম। যমুনা বলল, কি অসভ্য কথা বলে। আমি থমকে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করলুম, তুমিও সব কটা কথার মানে বুঝেছ? যমুনা উত্তর দিল না। মুখ দেখেই জানলুম ও বুঝেছে। সঙ্গে সঙ্গে রাগে আমার শরীর শক্ত হয়ে গেল। ছেলেগুলোর প্রত্যেকটার মুখ ছিঁড়ে গেন্ডুয়া খেলার ইচ্ছে হলো আমার। ফিরেও দাঁড়িয়েছিলাম। ছেলেগুলো তখন অন্য কথা বলতে বলতে উল্টো দিকে হাঁটতে শুরু করেছে। হয়তো আমাদের কি বলেছে এর মধ্যে ভুলে গেছে। এরকম তো আত্মবিস্মৃত ওরা। কোথায় কি ঘটে যাচ্ছে কিছুই জানে না। পাগলের মতন যা খুশি বলে যায়। কিন্তু ওরাই তো সংখ্যাগরিষ্ঠ। খানিকটা সাহসের অভাবে, খানিকটা নাটক করার প্রতি বিতৃষ্ণায় আমি আর ওদের ঘাঁটলুম না। শরীর আবার সহজ করে নিয়ে যমুনার পাশে আবার হাঁটতে হাঁটতে একটা কথা জানার জন্যে আমার খুবই কৌতূহল হল। আমি ওকে ফিসফিস করে জিজ্ঞেস করলুম, যমুনা, তোমায় কেউ কখনো চুমু খেয়েছে? যমুনা মুখ তুলে বলল, যা, বলো না, লজ্জা কি? যা, আপনি এমন। আমি ওর খুব কাছে সরে এসে বললুম, এমনি জিজ্ঞেস করছি, বললে কিছু হবে না। মুখ সামান্য লাল হয়ে গেল। আদরের ভঙ্গি করে বলল, না। আমি আবার বললুম, বলো না, এতে লজ্জার কি আছে? না। হ্যাঁ। কে? তপনদা। আর কিছু? আর কি? না, কিছু না। ঠিক আছে, ওতে কোনো দোষ নেই। তুমি খুব ভালো মেয়ে। যমুনা হাসতে হাসতে বলল, আপনি যা ভাবছেন আমি কিন্তু মোটেই তেমন ভালো মেয়ে নই। আমি ওর কাঁধে আলতোভাবে ছুঁয়ে দিয়ে বললুম, বুলবুলি, আমি তো আর তোমাকে সেরকম ভালো ভাবছি না। তুমি একটা অন্য রকমের ভালো মেয়ে। সঙ্গীতের প্রতি আমার এমন কিছু মমতা নেই যে আমি ভাবব যমুনা কয়খানা রবীন্দ্রসঙ্গীত না শিখলে পৃথিবীর কোনো ক্ষতি হয়ে যাবে।
সুতরাং আমি যমুনাকে গানের ক্লাসে যাবার পথ থেকে ছিনিয়ে নিয়ে যেতে লাগলুম। এমনকি একদিন ওর দুপুরের কলেজ থেকেও ওকে কাটিয়ে নিয়ে ঘুরে এলুম ব্যারাকপুর। যমুনার কোনো ভয় ডর নেই। এইভাবে লুকিয়ে বেড়াতে যাবার মধ্যেও একটা নিষিদ্ধ আনন্দের স্বাদ পেয়ে ঝলমলিয়ে উঠেছে। ওর চঞ্চল হাসি খুশি ও ছড়ার ছন্দের মতন কথাবার্তা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে তুলতে লাগল। পৃথিবীর কোনো কথা শুনতেই ও ভয় পায় না। কোনো বস্তু সম্পর্কেই ও আগে থেকে খারাপ বা ভালো ধারণা করে রাখেনি, বরং মাঝে মাঝে পূর্ণ বিস্ময়ময় চোখ তুলে বলে, তাই নাকি, সত্যি? আমি ওকে একদিন নূরজাহান বেগমের ঘটনাটা শুনিয়ে দিলুম, কিন্তু নূরজাহানের ব্যাপারটাও ও ভালো বুঝতে পারল না। অবাক হয়ে জিজ্ঞেস করল, ছেলেকে ফেলে পালিয়ে গিয়েছিল কেন? আমি বললুম, সেটাই তো মুশকিল। যমুনা বলল, একবার বিয়ে করলে আবার বিয়ে করা যায়? ও হ্যাঁ, খ্রিস্টানদের হয় শুনেছি। আজকাল সবারই হয়। আচ্ছা, বিয়ে করলেই তো ছেলে মেয়ে হয়, আবার বিয়ে করেছে যখন, তবে আবার ছেলে মেয়ে হল না কেন? এখনই এ কথার উত্তর যমুনার জেনে যাওয়া ভালো কিনা আমি এক মুহূর্ত ভাবলুম। তারপর মনে হল এখন থাক। বললুম, তা হয় বটে, কিন্তু ওর তো আর হয়নি। যমুনা বলল, আচ্ছা, ওর যদি আবার ছেলে মেয়ে হতো, তাহলে কি এই আগের ছেলেটার জন্য ফিরে আসত? এই প্রশ্নটা খুব দুর্বোধ্য, সুতরাং বেশি ভাবার চেষ্টা না করে আমি বললুম, কি জানি। যমুনার সংস্পর্শে এসে আমার মন প্রত্যেকদিন হালকাতর হয়ে আসতে লাগল। বহুদিন পর সরলভাবে খুশি হতে লাগলুম আমি। যমুনার কথায় অবাক হওয়া দেখে আমারও মনে হতে লাগল, পৃথিবীতে আমারও অবাক হবার মতো অনেক কিছু আছে। এখন আমি সিঁড়ি দিয়ে নামবার সময় একসঙ্গে ২-৩ ধাপ পেরিয়ে যাই। ট্রামে বাসে মানুষের ভিড় দেখলে আর রাগ হয় না। এমনকি দেশের খাদ্য সমস্যা অচিরেই মিটে যাবে এরকম মনে হয়। বৃষ্টি পড়লে মনে হয় আজকের দিনটা খুব সুন্দর। কোনোদিন চটচরে রোদ উঠলেও মনে হয়, আহ, আজকের দিনটা কি সুন্দর। এর মধ্যে আমি যমুনার হাত ধরেছি শুধু, শরীর ধরিনি। ব্যারাকপুরের রেলের নির্জন ফার্স্ট ক্লাস কামরায় উঠেও চুম্বন করিনি। ম্যাজিশিয়ানদের মতন আমি ওর বুকের সামনে হাত ঘুরিয়েছি, কিন্তু ছুঁইনি। ওর তপনদা ওকে চুমু খাক। ওর তপনদা সাঁতার শেখাবার নাম করে লেকের সুইমিং ক্লাবে নিয়ে গিয়ে ওর নবীন শালগমের মতন বুক দেখুক একদিন না একদিন। আমার ওসব দরকার নেই এখন। যমুনা কখনো না জেনে অচেতনভাবে নিহাত প্রাকৃতিক কারসাজিতে আমার খুব কাছে আসতে চেয়েছে। আমি তেল আর জলের মতন ওর সঙ্গে মিশ খাইনি। পুরুষের শরীরে আদিমতা আছে, কিন্তু আত্মঘাতের বীজ নেই। মেয়েদের শরীর সাংঘাতিক, হয়তো অবান্তর, তবু রামকৃষ্ণের একটা কথা মনে পড়ে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন, ও কে তাও নিজে জানে না। যেদিন জানতে পারবে সেদিন আরও মানুষের মধ্যে থাকবে না। তেমনি আমার মনে হয় মেয়েরা নিজের শরীর সম্পর্কে প্রথমে কিছুই জানে না। যেদিন জানতে পারে সেদিন দেবীত্ব বিসর্জন দিয়ে শুধু মেয়ে হয়ে যায়। মেয়ে তো অনেক দেখা হলো, এবার কিছুদিন দৈব সংসর্গে আত্মাকে শুদ্ধ করে নেওয়া যাক, যে কদিন পারা যায়। কিন্তু জীবনটা বড় শক্ত। আমি ঠিক যেরকম বা যেটুকু চাইব তাই যে আমি পাব, তার কোনো মানে নেই। অন্য কোথায় কতজনের প্রাপ্য হয়তো আমি মেটাইনি। যা যা করেছি তার ভালো মন্দের বিচার হতে পারে হয়তো, কিন্তু যা যা করিনি কখনো। একদিন ঘাসের ওপর পা ছড়িয়ে বসে যমুনা আমাকে বলল, সুনীলদা, আপনি আমাকে ভালোবাসেন বলেছিলেন, মোটে সে কথা সত্যি নয়। আমি হঠাৎ ও কথা শুনে অবাক হয়ে বললুম, কেন? আপনি আমাকে একটাও চিঠি লেখেননি। চিঠি লিখব কেন? তোমার সঙ্গে একদিন অন্তর দেখা হয়, তবে চিঠি কিসের? কিন্তু তপনদা তো আমাকে চিঠি লিখেছে, এই দেখুন। দুটো বানান ভুল, 3টে ইংরেজি শব্দ ব্যবহার করেছে বটে, কিন্তু তপন চিঠিটা বেশ ভালোই লিখেছে, বেশ আবেগময়, এবং ভুল আবেগ কম। চিঠিটা পড়ে আমি হাসি মুখে যমুনার দিকে তাকালুম। বিষম চিন্তিতের মতন যমুনার ভুরু কুচকানো। বলল, আমি এখন কি করি বলুন তো? ওর ওই কচি মুখে অমন দুশ্চিন্তা দেখে আমার সত্যি হাসি পায়। আমি আঙুল তুলে আলতোভাবে ওর ভুরুতে বুলিয়ে দিয়ে বলি, বুলবুলি, তোমার এখন কিছু ভাবতে হবে না। তোমার অনেক ভালোবাসা দরকার। আমি একা আর কতটা পারব? আরও অনেকে তোমাকে ভালোবাসুক, কিন্তু আমার শুধু তোমাকেই দরকার। আমার অনেকটা ক্ষয় হয়ে গেছে তো। যমুনা দুর্বোধ্যভাবে তাকিয়ে থেকে আবার সেরকম দুর্বোধ্যভাবেই হাসল। মুখ নিচু করে বলল, আপনিও তো আগে অনেককে ভালোবেসেছেন। আমি বললুম, হুম, আমি কারুকে ভালোবাসতে পারিনি আগে।
কারোর কাছে নিজের কথা বলতেই পারলুম না। কিন্তু তোমায় বলেছি না, তুমি ভালোবাসার কথা নিয়ে মাথা ঘামাবে না। এইটুকু মেয়ের মুখে ভালোবাসার কথা খুব পাকা পাকা শোনায়। বারবার আমাকে এইটুকু মেয়ে বলবেন না বলছি। ও, কি বড় হবার শখ? যখন সত্যি বড় হয়ে উঠবে তখন দেখবে নিজেকে এইটুকু মেয়ে সাজাবার কি চেষ্টা। তোমার দিদি যেমন। যমুনা এবার অকপটে হাসতে হাসতে বলল, সত্যি দিদিটা যেন কি, বাড়ি থেকে তো বেরোতে পারে না, সারাদিন তাই শুধু টেলিফোন করে। আর কি সব বিচ্ছিরি কথা। কাকে টেলিফোন করে? ওর সব বন্ধুদের। আমার ভালো লাগে না। আমার নামে আবার বাবার কাছে খুব লাগায়। কি লাগায় কে জানে। সুনীলদা, আমি দিদির মতন মোটেই হব না। আমি চোখ দিয়ে ওর সর্বাঙ্গ আদর করে বলি, তুমি যেরকম আছো ঠিক সেই রকম থাকো। বন্ধুবান্ধবদের আমি কদিন খুব কায়দা করে এড়িয়ে যাচ্ছিলুম। সুবিমল ও অবিনাশকে কাটাবার জন্যে প্রত্যেকদিন সকালবেলা উঠে আমাকে নতুন নতুন পরিকল্পনা ভাবতে হয়। শেখর এখন বিনা আর নূরজাহানের সঙ্গে কি কাণ্ড নিয়ে জড়িয়ে আছে তা জানতে আমার একটুও কৌতূহল হয় না। একদিন পরিতোষের সঙ্গে দেখা হয়েছিল শুধু। রাস্তা দিয়ে ছাত্রদের একটা মিছিল। ভিড়ের মধ্যেও আমাকে দেখতে পেয়ে পরিতোষ মিছিল থেকে বেরিয়ে আসে। মুখে সে ইকোনমিক্সের ছাত্রসুলভ প্রসন্ন অহংকার, যেন ওর অস্তিত্ব পৃথিবী বা ভারতবর্ষের পক্ষে খুবই প্রয়োজনীয়, আর আমাদের তো থাকলেও হয় কিংবা না থাকলেও ক্ষতি নেই। আঙুল দিয়ে টিপে চশমাটা সোজা করে পরিতোষ আগের মতোই তীব্র অভিমানের স্বরে বলল, সুনীলদা, দাদাকে বলবেন একটা মুখোশ কিনে পড়তে। আমি কাষ্ঠহাস্যে বলেছিলুম, কেন, শেখরের আবার কি হয়েছে? পরিতোষ বলল, দাদা বাড়িতে বলে গেছে 3 সপ্তাহের জন্য আসামে বেড়াতে যাচ্ছে। কিন্তু পরশুদিন গণেশ সেভিনিয়র কাছাকাছি দাদাকে একটা ট্যাক্সিতে দেখা গেছে, সঙ্গে একটা বাইজি চেহারার মেয়ে ছিল। আমি নিজের চোখে দেখেছি। আমি এবার বেশ ধমকে বললাম, পরিতোষ, তোমার দাদা কি করে না করে সেটা তুমি আমাকে বলতে আসো কেন? আমি তার জন্যে দায়ী? না, আপনি মাকে কি সব কথা দিয়ে এসেছেন শুনলাম। আমি যা কথা দিয়েছি তা আমি বুঝব, তুমি এর মধ্যে মাথা গলাতে এসো না। পরিতোষ আর বাক্য ব্যয় না করে ফিরে যায়। বেশ জোরে জোরে পা ফেলে গিয়ে আবার মিছিলের মধ্যে নিজের জায়গায় ঢুকে পড়ে ও চিৎকার করে দাবি জানাতে থাকে। পরিতোষজনিত অস্বস্তি মন থেকে মুছে ফেলে আমি যমুনার সঙ্গে দেখা করবার জন্য ছুটে যাই। অস্বস্তি, বিরক্তি, ঝঞ্ঝাট, যন্ত্রণা, ধ্যাত্তেরি, আমাকে বাঁচতে হবে তো। গানের স্কুলের সামনে থেকে যমুনাকে তুলে নিয়ে ঝড় করে একটা ট্যাক্সি ধরে সাঁ করে চলে আসি গঙ্গার ধারে। ওর হাত ধরে প্রায় ছুটে যাওয়ার মতন ভাবে জেটির দিকে নামতে নামতে বলি, এসো যমুনা, আমরা লুকোচুরি খেলি। অনেকে আমাদের খুঁজছে, আমরা পালিয়ে বেড়াচ্ছি। যমুনা জিজ্ঞেস করল, কারা খুঁজছে? আমি বললুম, ভিড়ের প্রত্যেকটা লোক, শহর শুদ্ধ সবাই। এরকম ছুটোছুটি করতে যমুনার ভালো লাগে। ও জিজ্ঞেস করে, মনীষাকে? আপনি পরে বলবেন বলেছিলেন। আমি ওর বেনি ধরে একটা হ্যাঁচকা টান মেরে বলি, এত জানার ইচ্ছে কেন খুকি? বড় হয়ে উঠছ বুঝি? যমুনা রাগ করে বলে, এই লাগছে লাগছে, চুলে হাত দিবেন না বলছি। বলুন না কে? আমি বললুম, মনীষা হচ্ছে কলকাতা শহরের একটা মেয়ে, যে আমাকে ভিড়ের মধ্যে খুব আপন করে নিতে চায়, কিন্তু কিছুতেই একা একা ওর সঙ্গে মনের কথা বলার সুযোগ দেবে না। কলকাতার শহরটাই এরকম। ভাগ্যিস আমি তোমার দেখা পেয়েছিলাম। যমুনা তখন আমার হাতের পাঞ্জা ছেড়ে দিয়ে বাহু ধরতে চায়। ওর শরীর ক্রমশ বেশি তপ্ত। আমি সেই মুহূর্তে সিগারেট কেনার উছিলায় ওর কাছ থেকে দূরে সরে যাই। দূর থেকে তাকিয়ে দেখি ওর মুখে একটা দুর্বোধ্য আকাঙ্ক্ষা জেগে উঠেছে। এই একটা সমস্যা, এ নিয়ে কি করব এখন বুঝতে পারি না। যমুনাকে আদর করার জন্য আমারও তো শরীর ভর্তি আদর অপেক্ষা করছে, কিন্তু এখনই কি তার ব্যবহার করব? আগে অন্যদের সঙ্গে শরীরের ভাষা ব্যবহার করে দেখেছি, পরে আর অন্য সব ভাষা খুঁজে পাইনি। খুব আত্মগোপন করতে ইচ্ছে হয়েছে। এখন অন্য কথাগুলো বলার আগেই কি শরীরের ভাষায় কথা বলা ঠিক হবে? যমুনাকে নিয়ে আমি এখন কি করব? এখন আমার কোনো নেশা নেই, সমস্যা নেই, বুকের মধ্যে শ্লেষ্মা কিংবা পাপবোধ নেই। যমুনা আমাকে প্রভূত উল্লাস এনে দিয়েছে। যমুনা বুঝুক বা না বুঝুক, ওর আয়ত চোখের সামনে বসে আমি অনেক কথা বলতে পারি। কখনো কান্নায় ওর চোখ টলটল করে উঠেছে, কখনো হাসিতে ভেঙে পড়ে ও বলছে, যা, আপনি বানিয়ে বানিয়ে সব কথা বলছেন। হ্যাঁ, একটা কথা ঠিক, আমি এখনও কিছু কিছু বানিয়ে বলছি ওর কাছে, অথবা বলার সুরের মধ্যে নিজেকে কিছুটা বড় করার চেষ্টা আছে। কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি ক্রমশ সৎ হয়ে উঠব নিশ্চিত। কিন্তু এরকম তো বেশি দিন চলা সম্ভব নয়। আমি মনে মনে টের পাচ্ছি, জীবন তো এক জায়গায় থেমে থাকবে না।
আহা, যদি থাকতো কোনো রকমে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছিলাম এর ৭ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে এটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।